আমাদের কোশ্চেন অ্যান্সার সিরিজ চলছে। যারা জানো, যারা কন্টিনিউয়াসলি দেখছো এবং কমেন্ট করছো, তাদের জন্য পরবর্তী সিরিজগুলো আনার একটা দায়িত্ব থাকে। তো আজকের আলোচনার বিষয় WBSLST এডুকেশনের সিলেবাসের ইউনিট 2 সাইকোলজিক্যাল ফাউন্ডেশনস অফ এডুকেশন। এই ইউনিটটা আমি ভেবেছি বেশ অনেকগুলো সিরিজ নিয়ে আসবো, 3টে অথবা 4টে সিরিজে আমরা কমপ্লিট করবো। আগের ইউনিটগুলো আমরা 2টো সেশনে কমপ্লিট করছিলাম, একটাতে সাব ইউনিট এ, একটাতে সাব ইউনিট বি। কিন্তু এই সাইকোলজিক্যাল ফাউন্ডেশনস অফ এডুকেশন এবং এটা আমি পরের দিকেই নিয়ে এসছি। তার কারণটা হলো এই ইউনিটে অনেকগুলো জায়গা রয়েছে, যেমন শুধুমাত্র সিলেবাসে যে জায়গাগুলো মেনশন রয়েছে সেগুলো তো রয়েছেই, তার সাথে যে জায়গাগুলো সিলেবাসে মেনশন করা নেই এরকম হিডেন জায়গা প্রচুর রয়েছে যেখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো আমি ভাবছিলাম কীরকম প্রশ্ন ঠিক দেওয়া যায় যেখান থেকে তোমরা একটা সামগ্রিক ধারণা গেইন করতে পারবে এবং পরীক্ষায় কোশ্চেন দিলে ইজিলি বুঝতে পারবে এই কোশ্চেনটা এই জায়গা থেকে দিয়েছে এবং এই অ্যান্সারটা ঠিক হতে পারে বা ঠিক হবে। তো সেই জন্যই তারপরে আমি দেখলাম না, এই ইউনিটটা থেকে প্রচুর কোশ্চেন হওয়ার চান্স রয়েছে। প্রচুর কোশ্চেন ইন দ্য সেন্স প্রচুর যে কোনো জায়গার থেকে প্রশ্ন দিতে পারে, এখান থেকে অনেক কোশ্চেন প্র্যাকটিস করার রয়েছে। তো পরীক্ষায় তো 5-6টা হয়তো প্রশ্ন আসবে বা 7টা ম্যাক্সিমাম, কিন্তু আমাদের প্র্যাকটিস তো করে যেতে হবে অনেকটা জায়গা। তো এই ইউনিটে প্র্যাকটিসের জায়গাটা অনেক বড়। তো সেই জন্য আমরা ভেবেছি বেশ কয়েকটা সিরিজ নিয়ে আসবো এই ইউনিট থেকে পরপর। তো সেগুলো দেখলে তোমাদের পুরো ইউনিটটা মোটামুটি একটা কমপ্লিট হয়ে যাবে। এবং তোমরা জানো আমরা যে ধরনের প্রশ্ন উত্তর আলোচনা করি মূলত একদম টার্গেট ওরিয়েন্টেড, এবং শুধুমাত্র প্রশ্ন উত্তর আলোচনা করি না, তার সাথে সাথে আমরা ডিটেলস এক্সপ্লেনেশান দেখি, যাতে করে ওই প্রশ্নটার সাথে বা ওই প্রশ্নটার রিলেটেড অন্য যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসলে আমরা করতে পারি এবং একটা থিওরিটিক্যাল বেস তৈরি হয়ে যায়, একটা থিওরিটিক্যাল কনসেপ্ট তৈরি হয়ে যায়। তো সেই জায়গাটাও কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি। তো সেরকমভাবেই আজকের আলোচনাটাও এগোবে, আজকেও সেরকম একটা জায়গা তুলে ধরার চেষ্টা করব। তার আগে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ভিডিওগুলো তোমরা তাহলে আপলোড করলেই পেয়ে যাবে, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যখন ভিডিও আপলোড করা হবে। আর তোমাদের কেমন লাগলো সেটা তো জানাবেই কমেন্ট করে। সাথে সাথে তোমাদের কি ডিমান্ড, কি প্রয়োজন, পরবর্তী ক্লাসে কি চাও, কোথায় অসুবিধা হচ্ছে, কোনো কোশ্চেন থাকলে যা কিছু বক্তব্য তোমরা কমেন্ট বক্সে ফেলে দাও, আমি দেখব এবং সেই অনুযায়ী পরিকল্পনা করব এবং তোমাদের প্রশ্ন থাকলে তার উত্তরও দেব। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। নমস্কার, এডুইডেন্সে সবাইকে স্বাগত জানাই। আজকের প্রথম প্রশ্ন, পেঁয়াজের জ্ঞানীয় বিকাশের তত্ত্ব অনুসারে যখন একটি শিশু তার বিদ্যমান স্কিমার মধ্যে নতুন তথ্যকে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয় এবং ফলস্বরূপ তার স্কিমা সংশোধন করে বা নতুন স্কিমা তৈরি করে, তখন এই প্রক্রিয়াকে কি বলা হয়? অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, ইকুইলিব্রেশন নাকি অবজেক্ট পারমানেন্স? যখন কোনো ব্যক্তি বা কোনো শিশু বা কোনো শিক্ষার্থী তার নতুন স্কিমাতে কোনো নতুন জ্ঞান অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয়, ফলস্বরূপ সে নতুন স্কিমা তৈরি করে বা স্কিমা সংশোধন করে, তখন সেই প্রক্রিয়াকে কি বলা হয়? অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, ইকুইলিব্রেশন, অবজেক্ট পারমানেন্স। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হলো অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন বিষয়টা কি একটুখানি জেনে নিই। অ্যাকোমোডেশন হলো একটি জ্ঞানীয় প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তি নতুন তথ্যের সাথে সামঞ্জস্য করার জন্য তার বিদ্যমান স্কিমা পরিবর্তন বা নতুন স্কিমা তৈরি করে। এটি অ্যাসিমিলেশন থেকে ভিন্ন। উদাহরণস্বরূপ, একটি শিশু যখন প্রথম একটি বিড়ালকে দেখে, সে তার কুকুরের স্কিমার সাথে একে মিলিয়ে নেয়, যেটা অ্যাসিমিলেশন। কিন্তু যখন সে জানতে পারে যে এটি একটি বিড়াল এবং এর কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, তখন সে বিড়ালের জন্য একটি নতুন স্কিমা তৈরি করে, এটাকে বলা হচ্ছে অ্যাকোমোডেশন। তো এখান থেকে আমরা অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশনের ধারণা কিন্তু উদাহরণ দিয়ে পরিষ্কার করলাম। পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন হলো, এরিকসনের মনঃসামাজিক বিকাশের তত্ত্ব অনুযায়ী শৈশবের কোন পর্যায়ে শিশু তার নিজস্ব ইচ্ছা ও পছন্দের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়? এরিকসনের মনঃসামাজিক বিকাশের তত্ত্ব অনুযায়ী শৈশবের কোন পর্যায়ে শিশু তার নিজস্ব ইচ্ছা ও পছন্দের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়? বিশ্বাস বনাম অবিশ্বাস, উদ্যোগ বনাম অপরাধবোধ,
স্বায়ত্তশাসন বনাম লজ্জা ও সন্দেহ, পরিশ্রম বনাম হীনমন্যতা, ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট, ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট, অটোনমি ভার্সেস সেম অ্যান্ড ডাউট, ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি। কোনটা ঠিক? সঠিক উত্তর দেখে নিই আমরা। সঠিক উত্তর হলো স্বায়ত্তশাসন বনাম লজ্জা ও সন্দেহ। এরিকসনের তত্ত্বের দ্বিতীয় পর্যায়টি হলো স্বায়ত্তশাসন বনাম লজ্জা ও সন্দেহ, মানে অটোনমি ভার্সেস সেম অ্যান্ড ডাউট, যা সাধারণত 1.5 থেকে 3 বছর বয়সে ঘটে। এই সময় শিশুরা তাদের ব্যক্তিগত নিয়ন্ত্রণ, যেমন পোশাক পরা, টয়লেট ব্যবহার করা, প্রতিষ্ঠা করতে চায়। যদি বাবা মা বা যত্নকারীরা তাদের এই স্বাধীনতাকে সমর্থন করেন, তবে তাদের মধ্যে স্বায়ত্তশাসন বা অটোনমি তৈরি হয়। কিন্তু তাদের নিয়ন্ত্রণ করা হয় বা সমালোচনা করা হয় যদি, তবে তারা নিজেদের সক্ষমতা নিয়ে লজ্জা ও সন্দেহ অনুভব করে, যেটা তাদের ব্যক্তিত্বে প্রভাব ফেলে পরবর্তীকালে। তো আমরা জানলাম এই স্টেজটা সম্পর্কে। পরের প্রশ্ন, বান্দুরার সামাজিক শিখন তত্ত্ব অনুসারে একজন শিশু তার প্রিয় শিক্ষকের একটি আচরণ পর্যবেক্ষণ করে এবং পরবর্তীতে সেই আচরণটি সফলভাবে অনুকরণ করে। এই প্রক্রিয়ায় শিক্ষকের আচরণটি কী হিসেবে কাজ করে? নেগেটিভ রিইনফোর্সমেন্ট, মডেল, কন্ডিশন স্টিমুলাস, ইন্ট্রিনসিক মোটিভেশন। হুইচ ওয়ান ইজ কারেক্ট? বান্দুরার সামাজিক শিখন তত্ত্ব অনুসারে একজন শিশু তার প্রিয় শিক্ষকের একটি আচরণ পর্যবেক্ষণ করে এবং পরবর্তীতে সেই আচরণটি সফলভাবে অনুকরণ করে। এই প্রক্রিয়ায় শিক্ষকের আচরণটি কী হিসেবে কাজ করে? নেগেটিভ রিইনফোর্সমেন্ট, মডেল, কন্ডিশন স্টিমুলাস, ইন্ট্রিনসিক মোটিভেশন। অ্যাকচুয়ালি বান্দুরার থিওরি লার্নিং থিওরির মধ্যে আসে, কিন্তু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যেও আসে। কীভাবে একজনের শিশু ডেভেলপ করে সোসাইটিতে, কীভাবে শেখে, তো এটা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যেও আসে। তাই আমি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যেই দিয়েছি। লার্নিংয়ের সময় যদি প্রয়োজন মনে করি এ বাদে আরও কিছু কোশ্চেন দেওয়ার, তাহলে তখনও আমি দেব। তো উত্তর দেখে নিই। উত্তর হলো মডেল। বান্দুরার তত্ত্বের মূল বিষয় হলো পর্যবেক্ষণমূলক শিখন, যেখানে ব্যক্তিরা অন্যদের আচরণ পর্যবেক্ষণ করে শেখে। এই প্রক্রিয়ায় যে ব্যক্তির আচরণ পর্যবেক্ষণ করা হয় তাকে মডেল বলা হয়। শিশুটি তার শিক্ষকের আচরণ পর্যবেক্ষণ করে এবং তা অনুকরণ করার চেষ্টা করে, তাই শিক্ষক এখানে একটি মডেল হিসেবে কাজ করছেন। পরের প্রশ্ন দেখে নিই। আচ্ছা, পরের প্রশ্ন বলার আগে আমি বলে দিই, আমরা অন্যান্য ইউনিটগুলো ইতিমধ্যে সম্পন্ন করে ফেলেছি। যারা এখনও দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে WBSSCর মধ্যে যাও, দেখবে যা যা WBSSC সংক্রান্ত ক্লাস হয়েছে সবগুলো পেয়ে যাবে। এবং আমরা স্ট্যাটিস্টিক্সের পুরো ইউনিট কিন্তু কমপ্লিট করে দিয়েছি। থিওরিটিক্যাল ক্লাস নিয়ে একটা কোশ্চেন অ্যান্সার সেশন দিয়েছি স্ট্যাটিস্টিক্স থেকে, বাকি সব থিওরিটিক্যাল ক্লাস আছে। তোমরা যদি দেখো মোটামুটি 99% শিওর স্ট্যাটিস্টিক্স থেকে একটাও কোশ্চেন মিস হবে না, যদি স্ট্যাটিস্টিক্সের ক্লাসগুলো ভালো করে দেখো। এবং স্ট্যাটিস্টিক্সের কোশ্চেন অ্যান্সার ক্লাসও আসবে শীঘ্রই। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, না হলে কিন্তু বুঝতে পারবে না কখন কি ভিডিও নিয়ে আসছি। তো পেঁয়াজের জ্ঞানীয় বিকাশের কোন পর্যায়ে শিশু কনজারভেশন ধারণাটি বিকাশ লাভ করে? পেঁয়াজের জ্ঞানীয় বিকাশের কোন পর্যায়ে শিশুদের কনজারভেশন ধারণাটি বিকাশ লাভ করে? সেন্সারি মোটর স্টেজ বা সেন্সারি মোটর পর্যায়, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ। সেন্সারি মোটর স্টেজ মানে সংবেদন সঞ্চালনমূলক স্তর, প্রি অপারেশনাল স্টেজ মানে প্রাক সক্রিয়তার স্তর সম্ভবত, কংক্রিট অপারেশনাল স্টেজ মানে যুক্তিগত সক্রিয়তার স্তর, ফর্মাল অপারেশনাল স্টেজ মানে নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর। তো বাংলাগুলো একটু এদিক ওদিক হতে পারে, তোমরা দেখে নেবে। পেঁয়াজের জ্ঞানীয় বিকাশের কোন পর্যায়ে শিশুদের কনজারভেশন ধারণাটি বিকাশ লাভ করে? সেন্সারি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হলো কংক্রিট অপারেশনাল স্টেজ বা যুক্তিগত সক্রিয়তার স্তর। এর অর্থ কি? কংক্রিট অপারেশনাল পর্যায় সাধারণত 7 থেকে 11 বছর বয়সে ঘটে। এই সময় শিশুরা যুক্তিসঙ্গতভাবে চিন্তা করতে শুরু করে এবং কনজারভেশন ধারণাটি বুঝতে পারে। কনজারভেশন হলো একটি বস্তুর পরিমাণ, ভর বা আয়তন একই থাকে, যদিও তার বাহ্যিক রূপ পরিবর্তন হয়। উদাহরণস্বরূপ কনজারভেশনের যদি আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে কি উদাহরণ দেওয়া যেতে পারে? তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে তারা বুঝতে পারে যে একটি লম্বা ও সরু গ্লাসের জল একটি ছোট চওড়া গ্লাসে ঢালা হলেও জলের পরিমাণ একই থাকে। অর্থাৎ ধরো একটা লম্বা গ্লাস, দেখতে জলটা কম লাগছে যেখানে, তো সেই জলটা যদি একটু সরু গ্লাসে ঢেলে দেওয়া হয়, জলের
জলের উচ্চতা বেড়ে যাবে কিন্তু একই পরিমাণ, উচ্চতা বেড়ে যাচ্ছে মানে জল বেড়ে যাচ্ছে না, এটা বুঝতে পারবে। এটাই হচ্ছে কনজারভেশনের ধারণা। পরবর্তী প্রশ্ন, কৈশোরে এরিকসনের মনঃসামাজিক বিকাশের কোন পর্যায়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এর প্রধান চ্যালেঞ্জ কি? উদ্যোগ বনাম অপরাধ প্রবণতা এবং তার চ্যালেঞ্জ সামাজিক দায়িত্ব গ্রহণ। পরিচয় বনাম ভূমিকা বিভ্রান্তি, তার চ্যালেঞ্জ নিজস্ব পরিচয় প্রতিষ্ঠা করা। ঘনিষ্ঠতা বনাম বিচ্ছিন্নতা এবং এর চ্যালেঞ্জ হচ্ছে গভীর সম্পর্ক স্থাপন। সাধারণীকরণ বনাম হতাশাবোধ, এর চ্যালেঞ্জ হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অবদান রাখা। তো কোনটা ঠিক? ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট, যার চ্যালেঞ্জ সামাজিক দায়িত্ব গ্রহণ। আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন, যার চ্যালেঞ্জ নিজস্ব পরিচয় প্রতিষ্ঠা করা। ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন, যার চ্যালেঞ্জ গভীর সম্পর্ক স্থাপন। জেনারেটিভিটি ভার্সেস স্ট্যাগনেশন, যার চ্যালেঞ্জ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অবদান রাখা। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো পরিচয় বনাম ভূমিকা বিভ্রান্তি, আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন, এর চ্যালেঞ্জ নিজস্ব পরিচয় প্রতিষ্ঠা করা। এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে। কৈশোর হলো এরিকসনের পরিচয় বনাম ভূমিকা বিভ্রান্তি পর্যায়। এই সময় কিশোর কিশোরীরা, যার স্টেজ হচ্ছে 12 থেকে 18 বছর, এই সময় কিশোর কিশোরীরা নিজেদেরকে আমি কে এই প্রশ্নের উত্তর খোঁজে। তারা তাদের বিশ্বাস, মূল্যবোধ এবং পেশাগত দিক দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সফল হলে একটি সুসংগত এবং সুস্থ পরিচয় তৈরি হয়। ব্যর্থ হলে ভূমিকা বিভ্রান্তি এবং অনিশ্চয়তা দেখা যায়। পরের প্রশ্ন, বান্দুরার মতে আত্মকার্যকারিতা বলতে কি বোঝানো হয়? একজন ব্যক্তির অন্যের আচরণ অনুকরণ করার ক্ষমতা, একজন ব্যক্তির একটি নির্দিষ্ট কাজ সফলভাবে সম্পন্ন করার বিশ্বাস, একজন ব্যক্তির তার পরিবেশ নিয়ন্ত্রণ করার ক্ষমতা, একজন ব্যক্তির নিজস্ব মূল্যবোধ ও নৈতিকতা গঠন করার প্রক্রিয়া। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো একজন ব্যক্তির একটি নির্দিষ্ট কাজ সফলভাবে সম্পন্ন করার নিজস্ব বিশ্বাস। আত্মকার্যকারিতা হলো একজন ব্যক্তির তার নিজস্ব ক্ষমতা সম্পর্কে বিশ্বাস যে সে একটি নির্দিষ্ট কাজ সফলভাবে সম্পন্ন করতে পারবে। এটি বান্দুরার তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ ধারণা। উচ্চ আত্মকার্যকারিতা সম্পন্ন ব্যক্তিরা কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় বেশি আগ্রহী থাকে এবং ব্যর্থতা থেকে দ্রুত পুনরুদ্ধার করতে পারে। পরের প্রশ্ন, তো তোমরা দেখতে পাবে প্রশ্নগুলো কিন্তু ওই বাজার চলতি যে সমস্ত বই পাওয়া যায় সেই কোশ্চেন অ্যান্সারের বই থেকে তুলে আনা নয়, এগুলো বই খুঁটিয়ে প্রশ্ন করা, টেক্সট বই খুঁটিয়ে। তো তোমরা প্রশ্ন দেখলেই বুঝতে পারবে এবং এই প্রশ্নগুলো সলভ করাটাই শেষ কথা নয়, এই প্রশ্নগুলো তুমি করছো এবং যদি ডেসক্রিপশানগুলো, ব্যাখ্যাগুলো ভালো করে জানছো, খাতায় নোট করে নিচ্ছ বা বুঝে নিচ্ছ, তাহলে এই রিলেটেড অন্য প্রশ্ন এলেও কিন্তু তুমি সমাধান করতে পারবে। তো পেঁয়াজের মতে একটি শিশু তার প্রিয় খেলনাটি তার চোখের সামনে থেকে সরিয়ে নেওয়ার পরেও যদি সে জানে যে বস্তুটি এখনও বিদ্যমান, তবে এটি তার কোন জ্ঞানীয় দক্ষতার ইঙ্গিত দেয়? কনজারভেশন, রিভার্সিবিলিটি, অবজেক্ট পারমানেন্স, ইগোসেন্ট্রিজম। পেঁয়াজের মতে একটি শিশু তার প্রিয় খেলনাটি তার চোখের সামনে থেকে সরিয়ে নেওয়ার পরেও যদি সে জানে বস্তুটি এখনও বিদ্যমান, তবে এটি তার কোন জ্ঞানীয় দক্ষতার ইঙ্গিত দেয়? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো অবজেক্ট পারমানেন্স। অবজেক্ট পারমানেন্স বিষয়টা কি? অবজেক্ট পারমানেন্স হলো সেন্সারি মোটর পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ অর্জন বা গুরুত্বপূর্ণ বিষয়। এটা সাধারণত 8 মাস বয়সের পর থেকে তৈরি হয় বা ওই সময় থেকে তৈরি হয়। এটি সেই ধারণা যে একটি বস্তু এখনও বিদ্যমান, এমনকি যদি এটি সরাসরি দেখা বা শোনা না যায়। এটি প্রমাণ করে যে শিশু বস্তুটির একটি মানসিক প্রতিনিধিত্ব বা মেন্টাল রিপ্রেজেন্টেশন তৈরি করতে সক্ষম হয়েছে। তাহলে এটা জানলাম মেন্টাল রিপ্রেজেন্টেশন কোথায় তৈরি হয়? অবজেক্ট পারমানেন্সে। অবজেক্ট পারমানেন্স কোন সময় তৈরি হয়? 8 বছরের পর থেকে। তো এইগুলো কিন্তু জানার বিষয়। পরের প্রশ্ন, এরিকসনের তত্ত্ব অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি তার কৈশোরের পরিচয় সংকট বা আইডেন্টিটি ক্রাইসিস সফলভাবে সমাধান না করে থাকেন, তবে তার প্রাপ্তবয়স্ক জীবনের কোন পর্যায়টি ক্ষতিগ্রস্ত হতে পারে? উদ্যোগ বনাম অপরাধবোধ, ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট। পরের অপশান ঘনিষ্ঠতা বনাম বিচ্ছিন্নতা বা ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন। সাধারণীকরণ বা হতাশাবোধ বা জেনারেটিভিটি ভার্সেস স্ট্যাগনেশন। পরের অপশান অহংসঙ্গতি বনাম হতাশা বা ইগো ইন্টিগ্রিটি ভার্সেস ডেসপায়ার। কোনটা ঠিক? 4টে অপশানের মধ্যে কোনটা ঠিক?
সঠিক উত্তর হলো ঘনিষ্ঠতা বনাম বিচ্ছিন্নতা বা ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন। এরিকসনের মতে প্রতিটি পর্যায়ে পূর্ববর্তী পর্যায়ের সফল সমাধানের উপর নির্ভরশীল। কৈশোরের পর্যায়ে পরিচয় বনাম ভূমিকা বিভ্রান্তি এর সফল সমাধান না হলে তার পরবর্তী পর্যায়ে ঘনিষ্ঠতা বনাম বিচ্ছিন্নতা অর্থাৎ ইন্টিমেটি ভার্সেস আইসোলেশন ক্ষতিগ্রস্ত হয়। একজন ব্যক্তি যদি তার নিজের পরিচয় সম্পর্কে নিশ্চিত না হয় তবে তার পক্ষে অন্যের সাথে একটি গভীর বা প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্ক স্থাপন করা কঠিন হয়ে পড়ে, যার ফলে বিচ্ছিন্নতার সৃষ্টি হয়। পরের প্রশ্ন, বান্দুরার মতে পর্যবেক্ষণের মাধ্যমে শিখন প্রক্রিয়ার মোট কয়টি ধাপ থাকে? 2টি, 3টি, 4টি, 5টি? পর্যবেক্ষণের মাধ্যমে শিখন প্রক্রিয়ার মোট কয়টি ধাপ থাকে? অবজারভেশনাল লার্নিংয়ের কয়টি ধাপ থাকে? 2টি, 3টি, 4টি নাকি 5টি? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো 4টি। কী কী ধাপ থাকে? বান্দুরার মতে পর্যবেক্ষণমূলক শিখন প্রক্রিয়ার 4টি ধাপ রয়েছে। মনোযোগ বা অ্যাটেনশন, মডেলের আচরণ মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করা। ধারণ বা রিটেনশন, পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত তথ্যগুলিকে স্মৃতিতে সংরক্ষণ করা। পুনরুৎপাদন বা রিপ্রোডাকশন, সংরক্ষিত আচরণগুলো আবার বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করা। প্রেরণা বা মোটিভেশন, আচরণটি পুনরায় করার জন্য অনুপ্রাণিত হওয়া, যা সাধারণত পুরস্কার বা শাস্তির উপর নির্ভর করে। পরের প্রশ্ন, পিয়াজের মতে একটি শিশু যদি বিশ্বাস করে যে চাঁদ তার পেছনে পেছনে হাঁটছে কারণ সে হাঁটছে, তবে এটি কোন জ্ঞানীয় সীমাবদ্ধতার উদাহরণ? সেন্ট্রেশন, ইগোসেন্ট্রিজম, রিভার্সিবিলিটি, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। সেন্ট্রেশন, ইগোসেন্ট্রিজম, রিভার্সিবিলিটি, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, কোনটা ঠিক? সঠিক উত্তর হলো ইগোসেন্ট্রিসিজম। ইগোসেন্ট্রিজম হলো প্রি অপারেশনাল পর্যায়ে, এটা প্রি অপারেশনাল স্টেজ বা প্রাক সক্রিয়তার স্তরের একটি বৈশিষ্ট্য। ইগোসেন্ট্রিজম 2 থেকে 7 বছর বয়সে প্রি অপারেশনাল স্টেজ থাকে। এই সময়ে শিশুরা নিজেদের দৃষ্টিকোণ থেকে সব কিছু দেখে এবং অন্যের দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে সক্ষম হয়। তারা বিশ্বাস করে যে তাদের চারপাশের জগৎ তাদের নিজস্ব চিন্তাভাবনা বা অনুভূতি অনুসারে কাজ করে। পরের প্রশ্ন, কৈশোরের একটি প্রধান মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য হলো ব্যক্তিগত কিংবদন্তি বা পার্সোনাল ফেবল। এটি বলতে কি বোঝায়? কিশোর কিশোরীরা নিজেদেরকে বিশেষ এবং অনন্য মনে করে। কিশোর কিশোরীরা তাদের বন্ধুদের সঙ্গে একটি গোপন ভাষা বা কিংবদন্তি তৈরি করে। কিশোর কিশোরীরা নিজেদেরকে নিজেদের কল্পনার জগতে নায়ক বা নায়িকা মনে করে। কিশোর কিশোরীরা তাদের শৈশবের গল্পগুলো ভুলে যেতে শুরু করে। পার্সোনাল ফেবল বলতে কি বোঝায় বা ব্যক্তিগত কিংবদন্তি বলতে কি বোঝায়? দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হলো কিশোর কিশোরীরা নিজেদেরকে বিশেষ এবং অনন্য মনে করে এবং মনে করে যে তাদের সাথে কোনো খারাপ কিছু ঘটতে পারে না। ব্যক্তিগত কিংবদন্তি হলো কৈশোরের একটি সাধারণ ইগোসেন্ট্রিক চিন্তাভাবনা। এটি কিশোর কিশোরীদের মধ্যে একটি অনুভূতি তৈরি করে যে তারা অনন্য এবং ব্যতিক্রমী এবং তাদের জীবন একটি গল্প বা কিংবদন্তি যা কেউ বুঝতে পারে না। এই ধরনের চিন্তাভাবনা তাদের মধ্যে ঝুঁকি নেওয়ার প্রবণতা বাড়াতে পারে, কারণ তারা মনে করে যে তারা কোনো দুর্ঘটনার শিকার হবে না। কৈশোরে নয়, কৈশোর পেরিয়ে যায়, এই স্টেজ ঠিক করে ডেভেলপ হয় না, পরবর্তীকালেও অনেকের মধ্যে এই জিনিস দেখা যায়। পরবর্তী প্রশ্ন, এরিকসনের তথ্য অনুযায়ী একজন ব্যক্তি যদি তার জীবনের শেষ পর্যায়ে অহংসঙ্গতি বনাম হতাশা অর্থাৎ ইগো ইন্টিগ্রিটি ভার্সেস ডেসপায়ারের দ্বন্দ্ব সফলভাবে সমাধান করে, তবে তিনি কোন গুণটি অর্জন করেন? প্রেম, উদ্দেশ্য, প্রজ্ঞা, যত্ন, কোনটা ঠিক? এরিকসনের তথ্য অনুযায়ী একজন ব্যক্তি যদি তার জীবনের শেষ পর্যায়ে অহংসঙ্গতি বনাম হতাশার দ্বন্দ্ব সফলভাবে সমাধান করেন, তবে তিনি কোন গুণটি অর্জন করেন? প্রেম, উদ্দেশ্য, প্রজ্ঞা, যত্ন, কোনটা ঠিক? সঠিক উত্তর হলো প্রজ্ঞা। অহংসঙ্গতি বনাম হতাশা, ইগো ইন্টিগ্রিটি বা ডেসপায়ার হলো এরিকসনের জীবনের শেষ পর্যায়ে, 65 বছর বা তার বেশি বয়সে। এই পর্যায়ে ব্যক্তি তার জীবনের দিকে ফিরে তাকায় এবং মূল্যায়ন করে। যদি সে তার জীবনকে অর্থপূর্ণ এবং সফল মনে করে, তবে তার মধ্যে অহংসঙ্গতি বা ইগো ইন্টিগ্রিটি তৈরি হয় এবং সে প্রজ্ঞা অর্জন করে। কিন্তু যদি সে তার জীবনকে ব্যর্থ এবং অর্থহীন মনে করে, তবে তার মধ্যে হতাশা দেখা যায়। পরের প্রশ্ন, বান্দুরার পারস্পরিক কার্যকারণবাদ বা রেসিপ্রোকাল ডিটারমিনিজমের ধারণাটি কোন 3টি উপাদানের মধ্যে পারস্পরিক প্রভাবকে নির্দেশ করে? জিন, পরিবেশ এবং শিখন,
আচরণ, ব্যক্তিগত কারণ এবং পরিবেশ, আবেগ, চিন্তা এবং আচরণ, শিক্ষকের প্রভাব, সামাজিক প্রভাব এবং পারিবারিক প্রভাব। কোনটা ঠিক? বান্দুরার পারস্পরিক কার্যকারণবাদের ধারণাটি কোন তিনটি উপাদানের মধ্যে পারস্পরিক প্রভাবকে নির্দেশ করে? সঠিক উত্তর হলো আচরণ, ব্যক্তিগত কারণ এবং পরিবেশ। বান্দুরার পারস্পরিক কার্যকারণবাদ একটি গুরুত্বপূর্ণ ধারণা, যা অনুযায়ী আচরণ, ব্যক্তিগত জ্ঞানীয় কারণ এবং পরিবেশের মধ্যে একটি পারস্পরিক প্রভাব রয়েছে। এই তিনটি উপাদান একে অপরের উপর ক্রমাগত প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ, একজন শিক্ষার্থীর আচরণ, যেমন পড়াশোনা ভালো করা, তার আত্মকার্যকারিতাকে বাড়িয়ে তোলে, যা তাকে তার বন্ধুদের কাছ থেকে প্রশংসা পেতে সাহায্য করে এবং সে এই প্রশংসা তার পড়াশোনার আচরণকে আরও উৎসাহিত করে। পরের প্রশ্ন, পেঁয়াজের জ্ঞানীয় বিকাশের কোন পর্যায়ের প্রধান বৈশিষ্ট্য হলো প্রতীকী চিন্তাভাবনা বা সিম্বলিক থট এবং স্বকেন্দ্রিকতা বা ইগোসেন্ট্রিজম? একটু আগেই আমরা দেখলাম সেন্সারি মোটর স্টেজ বা সংবেদন সঞ্চালনমূলক স্তর, প্রি অপারেশনাল স্টেজ বা প্রাক সক্রিয়তার স্তর, কংক্রিট অপারেশনাল স্টেজ বা যুক্তিগত সক্রিয়তার স্তর, ফর্মাল অপারেশনাল স্টেজ বা নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর। কোনটা ঠিক? প্রি অপারেশনাল স্টেজ। প্রি অপারেশনাল পর্যায় বা সংবেদন সঞ্চালনমূলক পর্যায় হলো সেই সময় যখন শিশুরা প্রতীকী চিন্তাভাবনা ব্যবহার করতে শুরু করে। সিম্বলিক থট দেখা যায় এই স্টেজে, যেমন একটি লাঠিকে তরবারি হিসেবে ব্যবহার করা। তবে এই সময় তাদের চিন্তাভাবনা যুক্তিহীন এবং স্বকেন্দ্রিক থাকে, তারা এখনও অন্যের দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে পারে না। পরের প্রশ্ন, কৈশোরের সময় শারীরিক বিকাশের কোন পরিবর্তনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? প্রাক্ষোভিক অস্থিরতা বা ইমোশনাল ইনস্টেবিলিটি, যৌন পরিপক্কতা বা সেক্সুয়াল ম্যাচুরেশন, সামাজিক সম্পর্ক বৃদ্ধি, নাকি বিমূর্ত চিন্তাভাবনার বিকাশ? কোনটা ঠিক? কৈশোরের সময় শারীরিক বিকাশের কোন পরিবর্তনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? ইমোশনাল ইনস্টেবিলিটি, সেক্সুয়াল ম্যাচুরেশন, ডেভেলপমেন্ট অফ রিলেশনশিপ, ডেভেলপমেন্ট অফ অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। কোনটা ঠিক? প্রাক্ষোভিক অস্থিরতা, যৌন পরিপক্কতা, সামাজিক সম্পর্ক বৃদ্ধি, বিমূর্ত চিন্তাভাবনার বিকাশ। সঠিক উত্তর হলো দ্রুত শারীরিক বৃদ্ধি এবং যৌন পরিপক্কতা। তো যৌন পরিপক্কতার সাথে সাথে গ্রোথটাও হয় দ্রুত, তো সেই জন্য অপশানে সেটাও লিখে দেওয়া রয়েছে। কৈশোর হলো জীবনের এমন একটি পর্যায় যেখানে শারীরিক পরিবর্তন সবচেয়ে দ্রুত ঘটে। এই সময় দ্রুত শারীরিক বৃদ্ধি ঘটে এবং যৌন পরিপক্কতা বা সেক্সুয়াল ম্যাচুরেশন আসে, যা যৌবন প্রাপ্তি বা পিউবার্টি নামে পরিচিত। এই পরিবর্তনগুলো কিশোর কিশোরীদের মানসিক এবং সামাজিক জীবনেও গভীর প্রভাব ফেলে। পরের প্রশ্ন, এরিকসনের তত্ত্ব অনুসারে একজন শিশু যদি পরিশ্রম বনাম হীনমন্যতা, ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি পর্যায়ের দ্বন্দ্ব সফলভাবে সমাধান করে, তবে সে কোন গুণটি অর্জন করে? আশা, উদ্দেশ্য, সামর্থ্য, ভালোবাসা, হোপ, পারপাস, কম্পিটেন্স, লাভ। কোনটা সে অর্জন করে? সঠিক উত্তর হলো সামর্থ্য বা কম্পিটেন্স। পরিশ্রম বনাম হীনমন্যতা পর্যায়টি সাধারণত 6 থেকে 12 বছর বয়সে ঘটে। এই সময় শিশুরা স্কুলে এবং সামাজিক পরিবেশে নতুন দক্ষতা অর্জন করতে শুরু করে। যদি তারা সফলভাবে এই দক্ষতাগুলো অর্জন করে, তবে তাদের মধ্যে সামর্থ্য এবং আত্মবিশ্বাস তৈরি হয়। ব্যর্থ হলে তারা হীনমন্যতায় ভোগে। পরের প্রশ্ন, বান্দুরার সামাজিক শিখন তত্ত্ব অনুযায়ী একটি শিশুকে মারামারি করতে দেখলে সে নিজেও মারামারি করতে উৎসাহিত হয়, কারণ এটি তার কাছে একটি আকর্ষণীয় আচরণ মনে হয়েছে। এটি শিখনের কোন প্রক্রিয়ার উদাহরণ? অ্যাটেনশনাল প্রসেস, রিটেনশনাল প্রসেস, রিপ্রোডাক্টিভ প্রসেস, নাকি মোটিভেশনাল প্রসেস? অ্যাটেনশনাল প্রসেস, রিটেনশনাল প্রসেস, রিপ্রোডাক্টিভ প্রসেস, নাকি মোটিভেশনাল প্রসেস? বান্দুরার সামাজিক শিখন তত্ত্ব অনুযায়ী একটি শিশুকে মারামারি করতে গেলে সে নিজেও মারামারি করতে উৎসাহিত হয়, কারণ এটি তার কাছে একটি আকর্ষণীয় আচরণ মনে হয়েছে। এটি শিখনের কোন প্রক্রিয়ার উদাহরণ? দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হলো অ্যাটেনশনাল প্রসেস। বান্দুরার তত্ত্বের প্রথম ধাপটি হলো অ্যাটেনশনাল প্রসেস, যেখানে পর্যবেক্ষক মডেলের আচরণের প্রতি মনোযোগ দেয়। এই ক্ষেত্রে শিশুটি মারামারির দৃশ্যের প্রতি আকৃষ্ট হয়েছে এবং তার মনোযোগী প্রক্রিয়াকে নির্দেশ করে। এটি শিখনের প্রথম ধাপ, যা ছাড়া পরবর্তী ধাপগুলি ঘটতে পারে না। পরবর্তী প্রশ্ন, পেঁয়াজের মতে অ্যাকোমোডেশন এবং অ্যাসিমিলেশনের মধ্যে ভারসাম্যহীনতাকে কি বলা হয়?
পিয়াজের মতে অ্যাকোমোডেশন এবং অ্যাসিমিলেশনের মধ্যে যদি ভারসাম্যহীনতা দেখা যায়, অর্থাৎ ডিফারেন্সিয়েশন দেখা যায়, ইকুইলিব্রিয়াম না দেখা যায়, সেটাকে কি বলা হয়? ইকুইলিব্রেশন, ডিসইকুইলিব্রেশন, রিভার্সিবিলিটি, সেন্ট্রেশন। আমি তো উত্তর বলেই দিলাম প্রশ্ন করতে করতে। দেখি সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো ডিসইকুইলিব্রেশন। ডিসইকুইলিব্রেশন হলো একটি অস্বস্তিকর অবস্থা যা তখন ঘটে যখন একটি নতুন তথ্য বিদ্যমান স্কিমার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এই ভারসাম্যহীনতা বা জ্ঞানীয় দ্বন্দ্ব ব্যক্তিকে অ্যাকোমোডেশন প্রক্রিয়ার মাধ্যমে তার স্কিমা পরিবর্তন করতে বাধ্য করে, যা আবার ইকুইলিব্রেশন বা ভারসাম্য ফিরিয়ে আনে। পরবর্তী প্রশ্ন, এরিকসনের তথ্য অনুসারে একটি শিশুর মধ্যে যদি বিশ্বাস বনাম অবিশ্বাস বা ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট পর্যায় সফলভাবে সমাধান না হয়, তবে তার জীবনের কোন প্রধান সমস্যাটি দেখা দিতে পারে? তার সামাজিক সম্পর্কের ভিত্তি দুর্বল হবে, সে স্কুলে পড়াশোনায় দুর্বল হবে, তার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কমে যাবে, তার মধ্যে নৈতিক মূল্যবোধের অভাব দেখা যাবে। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হলো তার সামাজিক সম্পর্কের ভিত্তি দুর্বল হবে। ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট হলো এরিকসনের প্রথম পর্যায়, যা জন্ম থেকে 1.5 বছর বয়স পর্যন্ত ঘটে। এই সময় শিশুরা যদি তাদের যত্নকারীদের কাছ থেকে প্রয়োজনীয় ভালোবাসা ও যত্ন পায়, তবে তাদের মধ্যে বিশ্বের প্রতি একটি মৌলিক বিশ্বাস তৈরি হয় এবং এই বিশ্বাস পরবর্তী জীবনে সকল সামাজিক সম্পর্কের ভিত্তি তৈরি করে। কিন্তু এই পর্যায়ে ব্যর্থ হলে ব্যক্তি অন্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে অক্ষম হয়, যা তার সামাজিক সম্পর্ককে দুর্বল করে দেয়। পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন হলো, পিঁয়াজে বিমূর্ত চিন্তাভাবনার বিকাশকে কোন পর্যায়ের প্রধান বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করেছেন? সেন্সারি মোটর পর্যায়, কংক্রিট অপারেশনাল পর্যায়, ফর্মাল অপারেশনাল পর্যায়, প্রি অপারেশনাল পর্যায়। কোনটা ঠিক? পিঁয়াজে বিমূর্ত চিন্তাভাবনার বিকাশকে কোন পর্যায়ের প্রধান বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করেছেন? সেন্সারি মোটর পর্যায়, কংক্রিট অপারেশনাল পর্যায়, ফর্মাল অপারেশনাল পর্যায়, প্রি অপারেশনাল পর্যায়। কোনটা ঠিক? সঠিক উত্তর হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ বা নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর। ফর্মাল অপারেশনাল পর্যায় হলো পেঁয়াজের তত্ত্বের শেষ পর্যায়, যা 11 বছর বয়স থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত চলতে থাকে। এই সময় ব্যক্তিরা বিমূর্ত চিন্তাভাবনা বা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং এবং সমস্যার সমাধানের বা প্রবলেম সলভিংয়ের জন্য পদ্ধতিগতভাবে চিন্তা করতে সক্ষম হয়। এটি মানব বিকাশের সর্বোচ্চ জ্ঞানীয় পর্যায়। পরবর্তী প্রশ্ন, শারীরিক বিকাশের কোন নীতি অনুসারে বিকাশ মাথার থেকে শুরু হয়ে পায়ের দিকে অগ্রসর হয়? বিকাশ মাথার থেকে শুরু হয়ে পায়ের দিকে অগ্রসর হয়। শারীরিক বিকাশের কোন নীতি অনুসারে বিকাশ মাথার থেকে শুরু হয়ে পায়ের দিকে অগ্রসর হয়? প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল, সেফালোকর্ডাল প্রিন্সিপাল, প্রিন্সিপাল অফ কন্টিনিউটি, প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো সেফালোকর্ডাল নীতি। সেফালোকর্ডাল নীতি অনুসারে শারীরিক বিকাশ শরীরের উপরের অংশ থেকে নিচের দিকে অগ্রসর হয়, অর্থাৎ শিশুর মাথা এবং মস্তিষ্কের বিকাশ প্রথমে হয়, তারপর শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন ধড় এবং পা বিকশিত হয়। পরবর্তী প্রশ্ন, বান্দুরার তত্ত্বের কোন ধারণাটি বোঝায় যে একজন ব্যক্তি শুধুমাত্র তার নিজস্ব অভিজ্ঞতার মাধ্যমে নয়, বরং অন্যের আচরণের ফলাফল পর্যবেক্ষণ করেও শিখতে পারে? ডিরেক্ট রিইনফোর্সমেন্ট, ভিকোরিয়াস রিইনফোর্সমেন্ট, সেলফ রেগুলেশন, ইনহেবিশন। কোনটা ঠিক? ডিরেক্ট রিইনফোর্সমেন্ট, ভিকারিয়াস রিইনফোর্সমেন্ট, সেলফ রেগুলেশন, ইনহেবিশন। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো ভিকোরিয়াস রিইনফোর্সমেন্ট। ভিকোরিয়াস রিইনফোর্সমেন্ট জিনিসটা কি অনেকের কাছেই নতুন হতে পারে, জেনে নাও এই বিষয় সম্পর্কে, যাতে প্রশ্ন এলে করতে পারো। ভিকোরিয়াস রিইনফোর্সমেন্ট হলো সেই প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তি অন্যের আচরণের ইতিবাচক ফলাফল পর্যবেক্ষণ করে সেই আচরণটি করতে উৎসাহিত হয়। অর্থাৎ ভিকোরিয়াস রিইনফোর্সমেন্ট এমন একটা প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তি অন্যের আচরণের ইতিবাচক ফলাফল, মানে ভালো কোনো ফলাফল সে আচরণ করে ফলাফল পেয়েছে, এরকম ফলাফলকে পর্যবেক্ষণ করে এবং সেই আচরণটি তখন করতে উৎসাহিত হয়।
উদাহরণস্বরূপ একজন শিক্ষার্থী যদি দেখে যে তার বন্ধু পড়াশোনায় ভালো করার জন্য শিক্ষকের প্রশংসা পাচ্ছে, তবে সে নিজেও পড়াশোনায় মনোযোগী হবে। এটি সামাজিক শিক্ষণের একটি গুরুত্বপূর্ণ উপাদান, আর এটাকেই ভিকারিয়াস রিইনফোর্সমেন্ট বলা হয়। পরের প্রশ্ন, শৈশবে সামাজিক বিকাশের একটি প্রধান দিক হলো সহযোগী খেলা বা কোঅপারেটিভ প্লে। এটি সাধারণত কোন বয়স থেকে শুরু হয়, অর্থাৎ কোন বয়স থেকে কোঅপারেটিভ প্লে বা সহযোগী খেলা এই বৈশিষ্ট্যটি দেখা যায়? 1 থেকে 2 বছর, 3 থেকে 4 বছর, 5 থেকে 6 বছর, 7 থেকে 8 বছর, কোনটা ঠিক? সঠিক উত্তর হলো 5 থেকে 6 বছর। সামাজিক খেলার বিভিন্ন পর্যায় রয়েছে। শিশুরা প্রথমে একক খেলে, অর্থাৎ সলিটারি প্লে করে, তারপর সমান্তরাল খেলে, প্যারালাল প্লে করে। প্রায় 5 থেকে 6 বছর বয়স থেকে তারা সহযোগী খেলা বা কোঅপারেটিভ প্লে শুরু করে, যেখানে তারা একটি দল হিসেবে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য একসাথে কাজ করে। পরের প্রশ্ন, পিঁয়াজের মতে রিভার্সিবিলিটি হলো একটি জ্ঞানীয় ক্ষমতা যা শিশুদের কোন কাজ করতে সাহায্য করে? পিঁয়াজের মতে রিভার্সিবিলিটি হলো একটি জ্ঞানীয় ক্ষমতা যা শিশুদের কোন কাজ করতে সাহায্য করে? নিজেদের চিন্তাভাবনার ভুলগুলো বুঝতে, অর্থাৎ রিভার্সিবিলিটি শিশুদের কোন কাজ করতে সাহায্য করে? নিজেদের চিন্তাভাবনার ভুলগুলো বুঝতে, একটি কাজকে তার বিপরীত অবস্থায় ফিরিয়ে আনতে, বিমূর্ত ধারণা বুঝতে, অন্যের দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে, কোনটা ঠিক? 24 দাগের সঠিক উত্তর হচ্ছে একটি কাজকে তার বিপরীত অবস্থায় ফিরিয়ে আনা। রিভার্সিবিলিটি হলো কংক্রিট অপারেশনাল পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই ক্ষমতা শিশুদের বুঝতে সাহায্য করে যে একটি কাজকে তার বিপরীত অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। উদাহরণস্বরূপ তারা বুঝতে পারে যে বরফকে গলিয়ে জল করা যায় এবং সেই জলকে আবার জমিয়ে বরফ করা যেতে পারে। এটাই হচ্ছে রিভার্সিবিলিটির ধারণা। পরের প্রশ্ন, এরিকসনের তত্ত্ব অনুযায়ী শৈশবের কোন পর্যায়ের সফল সমাধান একজন ব্যক্তির মধ্যে ভবিষ্যতের লক্ষ্যের প্রতি সংকল্প এবং উদ্দেশ্যের অনুভূতি তৈরি করে? বিশ্বাস বনাম অবিশ্বাস, স্বায়ত্তশাসন বনাম লজ্জা ও সন্দেহ, উদ্যোগ বনাম হতাশাবোধ, পরিশ্রম বনাম হীনমন্যতা, কোনটা ঠিক? এরিকসনের তত্ত্ব অনুযায়ী শৈশবের কোন পর্যায়ের সফল সমাধান একজন ব্যক্তির মধ্যে ভবিষ্যতের লক্ষ্যের প্রতি সংকল্প এবং উদ্দেশ্যের অনুভূতি তৈরি করে? বিশ্বাস বনাম অবিশ্বাস বা ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট, স্বায়ত্তশাসন বনাম লজ্জা ও সন্দেহ বা অটোনমি ভার্সেস সেম অ্যান্ড ডাউটস, উদ্যোগ বনাম অপরাধবোধ, ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট, পরিশ্রম বনাম হীনমন্যতা, ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি, কোনটা ঠিক? সঠিক উত্তর হলো উদ্যোগ বনাম অপরাধবোধ, ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট। উদ্যোগ বনাম অপরাধবোধ হলো এরিকসনের তৃতীয় পর্যায়। এই সময় শিশুরা নিজেদের থেকে উদ্যোগ নিতে এবং নতুন কিছু অন্বেষণ করতে শুরু করে। যদি তাদের এই উদ্যোগকে সমর্থন করা হয় তবে তাদের মধ্যে উদ্দেশ্যের অনুভূতি বা সেন্স অফ পারপাস তৈরি হয়। তাদের ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণে সহায়তা করে এই বিষয়টি। যদি তাদের এই উদ্যোগে বাধা দেওয়া হয় বা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় তবে তাদের মধ্যে অপরাধবোধ তৈরি হয়। পরের প্রশ্ন, কৈশোরে দ্রুত শারীরিক বৃদ্ধি এবং যৌন পরিপক্কতা ঘটে। এই পরিবর্তনের ফলে কিশোর কিশোরীদের মধ্যে কোন মনস্তাত্ত্বিক পরিবর্তনটি সবথেকে বেশি দেখা যায়? অন্যের দৃষ্টিকোণ থেকে চিন্তা করার ক্ষমতা বাড়ে, বিমূর্ত ধারণার প্রতি আগ্রহ বৃদ্ধি হয়, নিজেদের শারীরিক চেহারা নিয়ে সচেতনতা বৃদ্ধি পায়, বন্ধুদের থেকে বিচ্ছিন্ন থাকার প্রবণতা বৃদ্ধি হয়। সঠিক উত্তর কি? সঠিক উত্তর দেখে নিই, নিজেদের শারীরিক চেহারা বা বডি ইমেজ নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং আত্মপরিচয়ের সংকট ঘটে। কৈশোরের সময় দ্রুত শারীরিক পরিবর্তন হয়। এই পরিবর্তনগুলো কিশোর কিশোরীদের মধ্যে বডি ইমেজ এবং স্বমূল্যায়ন সম্পর্কে গভীর উদ্বেগ তৈরি করে। তারা নিজেদের চেহারা এবং শারীরিক পরিবর্তনের সাথে মানিয়ে নিতে চেষ্টা করে, যা প্রায়শই তাদের মধ্যে আত্মপরিচয় নিয়ে সংকট তৈরি করে, যা এরিকসনের মনসামাজিক বিকাশের তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ দিক। পরবর্তী প্রশ্ন, পিঁয়াজের জ্ঞানীয় বিকাশের তত্ত্ব অনুযায়ী একজন শিশু যখন কংক্রিট অপারেশনাল পর্যায় থেকে ফর্মাল অপারেশনাল পর্যায়ে প্রবেশ করে তখন তার চিন্তাভাবনায় কোন মৌলিক পরিবর্তনটি ঘটে? বস্তুর স্থায়িত্ব সম্পর্কে ধারণা তৈরি হয়, শুধুমাত্র বাস্তব এবং দৃশ্যমান বস্তুর ওপর নির্ভর করে যুক্তি দিতে সক্ষম হয়, স্বকেন্দ্রিকতা থেকে মুক্তি পায় এবং অন্যের দৃষ্টিকোণ বুঝতে পারে, হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং করতে পারবে, কোনটা ঠিক? পিঁয়াজের জ্ঞানীয় বিকাশের তত্ত্ব অনুযায়ী
একজন শিশু যখন কংক্রিট অপারেশনাল পর্যায় থেকে ফর্মাল অপারেশনাল পর্যায়ে প্রবেশ করে তখন তার চিন্তাভাবনা কোন মৌলিক পরিবর্তন ঘটে চিন্তাভাবনায়? সঠিক উত্তর হলো হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং ফর্মাল অপারেশনাল পর্যায় হলো জ্ঞানীয় বিকাশের সর্বোচ্চ পর্যায়। এই সময় শিশুরা কেবল কংক্রিট বা বাস্তব জিনিস নিয়েই নয়, বরং বিমূর্ত ধারণা যেমন ন্যায়, অন্যায়, ভালোবাসা এবং স্বাধীনতার মতো বিষয় যুক্তি দিয়ে ভাবতে পারে। এটি তাদেরকে জটিল সমস্যার সমাধান করার জন্য বিভিন্ন অনুমান তৈরি ও পরীক্ষা করতে সক্ষম করে। পরের প্রশ্ন, এরিকসনের মনসামাজিক বিকাশের তত্ত্ব অনুসারে কৈশোরের সময় পরিচয় বনাম ভূমিকা বিভ্রান্তি বা আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন এর দ্বন্দ্বটি সমাধানের জন্য কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? পিতামাতার উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল থাকা, শিক্ষকদের দেওয়া সমস্ত নির্দেশ মেনে চলা, সহধর্মী এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং বিভিন্ন সামাজিক ভূমিকা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা, শুধুমাত্র পড়াশোনায় মনোযোগী হওয়া এবং অন্য সব কিছু এড়িয়ে চলা, কোনটা ঠিক? সঠিক উত্তর হলো সহকর্মী এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং বিভিন্ন সামাজিক ভূমিকা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা। কৈশোরে একজন ব্যক্তি তার নিজস্ব পরিচয় খুঁজে বের করতে চায়। এই প্রক্রিয়াটিতে সহকর্মী বা পিয়ার গ্রুপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিশোর কিশোরীরা তাদের বন্ধুদের সাথে বিভিন্ন সামাজিক ভূমিকা, মূল্যবোধ এবং আচরণ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে, যা তাদের নিজেদের একটি স্বতন্ত্র পরিচয় গঠনে সাহায্য করে। এই পরীক্ষা নিরীক্ষা না হলে ভূমিকা বিভ্রান্তি দেখা যায়। পরের প্রশ্ন, বৃদ্ধি এবং বিকাশের মধ্যে প্রধান পার্থক্য কি? বৃদ্ধি হলো একটি পরিমাণগত পরিবর্তন আর বিকাশ হলো একটি গুণগত এবং পরিমাণগত উভয় পরিবর্তন। বৃদ্ধি হলো একটি গুণগত পরিবর্তন আর বিকাশ হলো একটি পরিমাণগত পরিবর্তন। বৃদ্ধি এবং বিকাশ উভয়ই শুধুমাত্র পরিমাণগত পরিবর্তন। বৃদ্ধি হলো একটি ধীর প্রক্রিয়া বিকাশ হলো একটি দ্রুত প্রক্রিয়া, কোনটা ঠিক? সঠিক উত্তর হলো বৃদ্ধি হলো একটি পরিমাণগত পরিবর্তন এবং তার বিকাশ হলো একটি গুণগত এবং পরিমাণগত উভয় পরিবর্তন। বৃদ্ধি সাধারণত শারীরিক পরিবর্তনকে বোঝায়, যেমন উচ্চতা, ওজন বা শরীরের আকার বৃদ্ধি। এটি পরিমাপযোগ্য এবং পরিমাণগত। অন্যদিকে বিকাশ হলো একটি ব্যাপক ধারণা বা পরিমাণগত এবং গুণগত উভয় পরিবর্তনকে অন্তর্ভুক্ত করে। এটি শারীরিক পরিবর্তনের পাশাপাশি মনস্তাত্ত্বিক, সামাজিক এবং জ্ঞানীয় দক্ষতার বৃদ্ধিকে বোঝায়। যেমন একটি শিশুর কথা বলতে শেখা, যুক্তি দিয়ে চিন্তা করা বা সামাজিক দক্ষতা অর্জন করা হলো বিকাশের অংশ। পরের প্রশ্ন, তো এই প্রশ্ন বলছি তার আগে তোমাদের আবারও বলি, যারা নতুন সাবস্ক্রাইব করে দাও, নাহলে কিন্তু পরের ভিডিওগুলো পাবে না। আর WBSSCর যা যা ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি সেগুলো দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবে WBSSCর একটা প্লেলিস্ট আছে, ওখানে যাবে, তোমরা সব ভিডিও পেয়ে যাবে। এবং স্ট্যাটিস্টিক্সের আমি অলরেডি সমস্ত থিওরিটিক্যাল ক্লাস করিয়ে রেখেছি, কোশ্চেন অ্যান্সারও একটা করানো আছে, পরবর্তীকালে আরও কোশ্চেন অ্যান্সার নিয়ে আসছি। তো তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের যা যা প্রয়োজন বা যা প্রশ্ন আছে বা কেমন লাগলো, যা বলার ইচ্ছে হচ্ছে কমেন্ট বক্সে বলতে পারো। তো শৈশবে সামাজিক বিকাশের ক্ষেত্রে সহানুভূতি বিকাশের জন্য কোন ক্ষমতাটি অপরিহার্য? বিমূর্ত চিন্তাভাবনা করার ক্ষমতা, অন্যের অনুভূতি এবং দৃষ্টিকোণ বুঝতে পারার ক্ষমতা, শুধুমাত্র নিজের চাহিদা প্রকাশ করার ক্ষমতা, দ্রুত শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রণ করার ক্ষমতা। দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো অন্যের অনুভূতি এবং দৃষ্টিকোণ বুঝতে পারার ক্ষমতা। এমপ্যাথি বা সহানুভূতি হলো অন্যের অনুভূতি বা দৃষ্টিকোণ বুঝতে পারার এবং তাদের প্রতি সংবেদনশীল হওয়ার ক্ষমতা। শৈশবে সামাজিক বিকাশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্ষমতা শিশুদের মধ্যে সহযোগিতামূলক আচরণ, অন্যের প্রতি সম্মান এবং সামাজিক সম্পর্ক স্থাপনে সাহায্য করে। এই ক্ষমতাটি স্বকেন্দ্রিকতা থেকে মুক্তির পরেই বিকশিত হয়। থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্তই থাকুক, দেখা হবে আবার পরের ক্লাসে।